নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন হাড় হিম করা ভয়ের গল্পে। তবে গল্পে প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। এবং আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আজকের গল্পে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প কালবৈশাখী রাতের চায়ের দোকান। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে নীলাশিস এবং জগন্নাথ। শুরু হচ্ছে কালবৈশাখী রাতের চায়ের দোকান। ডুবপুকুর গ্রামটায় সন্ধ্যা নেমে এসেছে ভারী হয়ে, অথচ অজানা কোনো অভিমানে আকাশ থেকে নেমে এসেছে এক রাশ বৃষ্টি। তার সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত আর ঝোড়ো দমকা বাতাস। বৈশাখ মাসের এই কালবৈশাখী গ্রাম বাংলার পরিবেশে এক অন্য রকম রূপ প্রদান করে। সারাদিন থেমে থেমে ঝরার পরও যেন আকাশের মন ভরেনি। এই কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে, কিন্তু সেই সকাল থেকে প্রকৃতির দুর্যোগে গোটা গ্রাম ফের আঁধারে ডুবে গেছে। এক ফালি কমলা আলো ছড়িয়ে এক কোণে দপদপ করছে পরান্দার চায়ের দোকানের একমাত্র হ্যারিকেন বাতিটা। ভিতরে গোল হয়ে বসে আছেন বেশ কিছু চেনা অচেনা মুখ। বৃদ্ধ, যুবক, মাঝবয়সী সবাই যেন নিজেদের মতো করে একটুখানি উষ্ণতার খোঁজে। কেউ তাসের আসরে ডুবে আছে, কেউ আবার চায়ের কাপে ফুঁ দিতে দিতে গরম গরম তেলে ভাজার কামড়ে মুখ ভরাচ্ছে। গল্পের ছলে উঠে আসছে পুরনো দিনের কথা, ভূতের ভয়, জমিদারের কাহিনী আর পথ হারানো পথিকের অদ্ভুত অভিজ্ঞতা। মাঝে মাঝে ঝিরঝিরে বাতাসে দোকানের টিনের চাল কেঁপে উঠছে। মেঘভাসী এই সন্ধ্যার আসরে হাঁটু জল ঠেলে চায়ের দোকানটায় মাত্র জনা পাঁচেক মানুষ এসে হাজির হয়েছেন। বাইরে রাস্তায় জমে থাকা জলের ওপর খই ফোটানো ঝমঝম বৃষ্টির শব্দ পরিবেশটাকে একটু অন্যরকম করে দিয়েছে। সঙ্গে সমান তালে ডেকে চলেছে ব্যাঙের দল। আরো 3 কাপ গরম গরম চা দাও তো। খগেন মাঝির গলা ভেসে এলো দোকানের এক কোণ থেকে। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ের কাপে তেষ্টা মিটলেও গল্পের খোরাক যেন শেষ হতে চাইছে না। পরান্দা কেটলির ঢাকনা তুলে একটুখানি উঁকি দিলেন। ভাপ ওঠা গরম দুধের গন্ধে চারপাশটা আরো মোলায়েম হয়ে উঠল। একটু ধৈর্য ধরো খগেন, কয়লার আজ বাড়িয়ে দিচ্ছি, গরম গরম চা দিলাম বলে। গরম লাল চায়ের সুগন্ধে ভরে উঠল গোটা দোকানটা। পাটাতনের বেঞ্চে বসে থাকা মধু কর্মকার একটা চুমুক দিয়ে বলল, চা তো দিব্যি হচ্ছে, কিন্তু ভাবছি এই বৃষ্টিতে ক্ষেতের কি হবে। ধানের গোড়া তো জলেই ডুবে যাবে। সে যা বলেছিস, আমাদের পাড়ার নিতাই তো সকাল থেকেই কপাল চাপড়াচ্ছে। পেছন থেকে যোগ দিল কাশীনাথ। এই মাসে এমন বৃষ্টি হবে কে জানতো সেটা। মন খারাপের সুরে বলল রামলোচন। এদিকে দোকানের এক কোণে বসে থাকা ভূতনাথ বাবু যেন এসব কথার কিছুই শুনছেন না। মাথা নিচু করে নিঃশব্দে চায়ের কাপ হাতে বসে আছেন তিনি। তার চোখের নিচে কালি, চেহারায় এক অদ্ভুত বিষণ্ণতা, ঠিক যেন বড় কোনো ভাবনায় ডুবে আছে। তাকে লক্ষ্য করে খগেন মাঝি আলতো হেসে বললেন, আরে কি গো ভূতনাথ বাবু, চুপ করে বসে আছেন কেন? শরীর ঠিক আছে তো? ভূতনাথ বাবু ধীরে ধীরে মুখ তুললেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। চোখের দিকে তাকালেই বোঝা যায় ওর ভেতরে কি যেন একটা চলছে। পাশ থেকে জগন্নাথ মুচকি হেসে টিপ্পনি কাটল, আরে খগেন দা, ওসব জিজ্ঞেস করে লাভ নেই। ভূতনাথ বাবু তো ভূতের ভয় পেয়েছেন। তৎক্ষণাৎ চারপাশে হাসির রোল পড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, ভূতনাথ বাবুর চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন কথাটা শোনেননি। আর ঠিক সেই মুহূর্তে বাইরে বাজ পড়ল।
একটা বিকট শব্দ। দোকানের টিনের চাল কেঁপে উঠল, আর হ্যারিকেন বাতির আলো একবার ধপ করে নেভার উপক্রম হল। সবাই চুপ। কেমন যেন অস্বাভাবিক নীরবতা নেমে এলো দোকানটার মধ্যে। কেউ বুঝতে পারল না এই নিঃসঙ্গ গম্ভীর মানুষটার এমন বদলে যাওয়ার কারণ কি। বজ্রপাতের সেই বিকট শব্দের পর এক মুহূর্তের জন্য দোকানের পরিবেশ থমথমে হয়ে গিয়েছিল। হারিকেনের শিখা দপদপ করছিল, যেন বাতাসের সঙ্গে তাল মিলিয়ে কাঁপছে। কিন্তু জগন্নাথ বাবুর মুখে যে তির্যক হাসি, সেটা এত সহজে হার মানার নয়। দেখলে তো, আমার কথাই বাজ পড়ল। ভূতনাথ বাবু তো ভূতের নাম শুনেই কেমন গুটিয়ে গেলেন। বলি, এমন ভূতের ভয় করলে চলে? পরান্দা কেটলি থেকে টুপটুপ করে চা ঢালছিলেন। হালকা গলায় বললেন, আরে ভূতের ভয় কেবল ভূতনাথ বাবুর নয়, আমাদের মতো আমজনতারও হয়, ঠিক কি না? মধু কর্মকার হাসতে হাসতে বললেন, তবে তো বটেই। ছেলেবেলায় আমাদের মা কাকিমারা কত গল্প শোনাতেন। রাত বিরেতে তাল গাছের মাথায় নাকি মুন্ডহীন ভূত বসে থাকে, কালো বিড়াল হয়ে কারা কারা ঘোরে, পথ ভুলিয়ে দেয়। সে কি কম ভয় নাকি? বাপরে বাপ। খগেন মাঝি একগাল হেসে বলে উঠল, আরে এসব আজগুবি গল্প বিশ্বাস করলেই তো বিপদ। ভূত প্রেত বলে কিছু নেই, সব মানুষের মনের ভ্রান্তি ধারণা। জগন্নাথ ঠোঁট বেঁকিয়ে বলল, তাহলে বলুন তো খগেনদা, সেই যে বছর 5 আগে দিগেন গয়লাকে পাওয়া গেল মাঠের ধারে অচেতন হয়ে, সে কি এমনি এমনি? উনি তো নিজেই বলেছিলেন মাঝরাতে কেউ যেন ওর ঘাড়ের ওপর চেপে বসেছিল। খগেন গম্ভীর গলায় বলল, আরে ওসব আসলে ওই সাইকোলজিক্যাল নাকি একটা বলে না, সেই ব্যাপার স্যাপার। মানুষ ঘুমের মধ্যে বিভ্রম দেখে। আমাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, যাদের মৃত্যুতে অশান্তি থাকে তাদের অপমৃত্যু হয়। তারাই নাকি কোনো এক অদ্ভুত শক্তি হয়ে ঘটে। কিন্তু ওইসব কেবল দিগেন গয়লার ধোঁকা, একেবারে মনের ভুল। তাহলে বিজ্ঞানীরা কেন বলেন কিছু কিছু জায়গায় নাকি নেগেটিভ এনার্জি থাকে? ধীরেন্দ্র সরকারের কৌতূহলী প্রশ্ন। পরান্দা মাথা নাড়লেন, সে তো ঠিক, আমাদের পুরাণেও উল্লেখ আছে, কিছু জায়গা, কিছু মানুষ, কিছু ঘটনা, এগুলো সময়ের পরতে পরতে এক এক রকম শক্তি তৈরি করে। কালী পুজোর সময় সিদ্ধ সাধুরা বলতেন, মানুষের ভালো মন্দ সব কর্মই এক ধরনের শক্তি হয়ে থেকে যায়। যাদের আত্মা মুক্তি পায় না, তারা মাঝ রাস্তায় হাওয়ার মতো ঘোরে। তবে ভয় পেলে বিপদ, ভয় না পেলে কিছুই হয় না। এই কথার মাঝে আবার বাজ পড়ল দূরে কোথাও। দোকানের পেছনের বাঁশ ঝাড়টা ঝাঁকিয়ে উঠল হাওয়ার দাপটে। সবাই একটু নড়ে চড়ে বসল, কিন্তু একমাত্র ভূতনাথ বাবু কোনো কথাই বলছেন না। তার দিকে তাকিয়ে ধীরেন্দ্র সরকার আবার বললেন, কে ভূতনাথ বাবু? এতক্ষণ ধরে শুনছেন, কিছু বলবেন না? ভূতনাথ বাবু ধীরে ধীরে চায়ের কাপটা নামালেন। তার গালের হাড় দুটো আরো চেপে গেছে মনে হলো। চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক গম্ভীর হয়ে উঠেছে। এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভয় পেলে তো বিপদ, কথাটা খুব সত্যি পরান্দা। তবে একটা কথা জানেন তো, সব ভূত মনের ভুল নয়, কিছু সত্যি থাকে, আর আমি সেটা আমার নিজের চোখে দেখেছি। দোকানের পরিবেশ মুহূর্তের মধ্যে গা ছমছমে হয়ে উঠল। কেউ চায়ের কাপ নামিয়ে রাখল, কেউ বা একটু সরে বসল বেঞ্চের ওপর। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু দোকানের ভেতর নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। তা আপনি কি দেখেছিলেন ভূতনাথ বাবু? ফিসফিস করে প্রশ্ন করল ধীরেন্দ্র সরকার। ভূতনাথ বাবু একবার চারপাশে তাকালেন। দোকানের কোনায় ছায়াগুলো যেন আরো ঘন হয়ে এসেছে। তিনি এক গভীর নিঃশ্বাস ফেললেন। সেই রাতে আমি একা ছিলাম, আর তখন যা দেখেছিলাম তা
আজও ভুলতে পারিনি। অবশ্য বলা ভালো, আজও প্রতি রাতে আমি তার দেখা পাই। বড় ভয় হয়। যা দেখেছি, যা বুঝেছি, সবটাই কি সত্যি না মনের কল্পনা? দোকানের মধ্যে তখন গা ছমছমে নীরবতা। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা গেল, আর দোকানের টিমটিমে হ্যারিকেনের আলোয় ভূতনাথ বাবুর মুখ যেন আরো গম্ভীর হয়ে উঠেছে। তার দু চোখ যেন জলে ভরে উঠছে, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছে গলার মধ্যে। কিন্তু জগন্নাথ বাবু এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নন। তিনি চোখ টিপে মুচকি হেসে বললেন, আরে ভূতনাথ বাবু, এত গুরু গম্ভীর ভাব করছেন কেন? আপনার মুখ দেখে তো মনে হচ্ছে যে আপনি ভূতের বাবার সেই রাত্র দেখে ফেলেছেন। এই কথা শুনে দোকানের ভেতর হাসির রোল পড়ে গেল। তা বলুন ভূতনাথ বাবু, ভূতকে কি খোলতাই দেখতে পেলেন, নাকি আধ খাওয়া লুচির মতো ঝাপসা ঝাপসা? হ্যাঁ, জগন্নাথ আরো এক খোঁচা দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ভূতনাথ বাবু একটুও হাসলেন না। তার চোখের দৃষ্টি থমথমে, ঠোঁট দুটো শক্ত করে চেপে বসে আছেন। হাসছ সবাই, তাই না? কিন্তু আমি যা দেখেছি সেটা যদি তোমরা দেখো, তাহলে আজ হাসির বদলে গলা শুকিয়ে যাবে। দোকানের ভেতরের হাসাহাসিটা ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। সকলেই একে অপরের দিকে তাকাচ্ছে। এমন নয় যে কেউ ভূতের গল্পে একেবারে বিশ্বাস করে না, কিন্তু ভূতনাথ বাবুর এই ভয় ভরা চোখের ভাষা তাদেরকেও একটু অস্বস্তিতে ফেলে দিল। তা কি দেখেছিলেন? কৌতূহলী স্বরে ধীরেন্দ্র সরকার প্রশ্ন করলেন। ভূতনাথ বাবু একবার বাইরে তাকালেন, যেন দেখে নিচ্ছেন কেউ শুনছে কিনা। তারপর গভীর শ্বাস ফেলে ধীরে ধীরে বলতে শুরু করলেন, তাহলে গোড়া থেকেই বলা যাক। জানি না আজকের এই ঘটনাগুলোর সঙ্গে সেই রাতের কোনো যোগসূত্র আছে কিনা, তবে আমার বয়স তখন মাত্র 14 কি 15। হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছিল চারিদিক। আমাদের বাড়ির লাগোয়া বাঁশ বনের পাশের সরু পথ ধরে আমি এগিয়ে যাচ্ছিলাম। বাবাকে খুঁজতে বেরিয়েছিলাম, কারণ তিনি সন্ধ্যার পর থেকেই নিখোঁজ। মা চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন। লোকমুখে কানা ঘুষো শোনা যেত বাবা নাকি তন্ত্র সাধনায় লিপ্ত ছিলেন, কিন্তু আমি তখন এসব বুঝতাম না। শুধু জানতাম বাবাকে খুঁজে পেতে হবে। চাঁদের আলোয় ভেজা পথ ধরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছলাম সেই অভিশপ্ত জায়গায়। শ্মশান ঘাটের কাছে থাকা পুরনো বটগাছের তলায়। দূর থেকে দেখতে পেলাম সেখানে জ্বলছে কয়েকটা মাটির প্রদীপ। ধোঁয়ার কুণ্ডলি উঠছে আগুনের চারপাশে, আর তার মাঝখানে বসে আছে বাবা এবং এক দীর্ঘদেহী শ্বশ্রুমণ্ডিত এক তান্ত্রিক। তার গায়ে গেরুয়া বসন, কপালে রক্তচন্দনের ফোঁটা, আর সামনে একটা বিশাল কালী মূর্তি, যার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে। বাবা তখন গভীর মন্ত্রোচ্চারণে ব্যস্ত, যেন তিনি নিজেই বাস্তব জগতের সীমা অতিক্রম করে এক অন্য জগতে প্রবেশ করেছেন। আমি কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে দেখছিলাম, তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম। হঠাৎই তান্ত্রিক চিৎকার করে উঠল, রুক, কেউ আছে এখানে? পর মুহূর্তেই বাবার চোখ খুলে গেল। তার মুখ বিবর্ণ হয়ে গেল আমাকে দেখে। তুই এখানে কি করছিস ভূতনাথ? বাবা ধমকের স্বরে বললেন, কিন্তু তার কণ্ঠস্বরে আমি ভয় পেয়ে গেলাম। তান্ত্রিক তখন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো, যেন আমার ভেতরটা এক নিমেষে দেখে ফেলল। তারপর গম্ভীর গলায় বলল, তন্ত্র সাধনার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ
একেবারেই অনুচিত। কিন্তু সে যখন এখানে এসেছে তখন তার শরীরে প্রবেশ করেছে এক অশুভ শক্তির কণা। এর পরিণতি সে ভবিষ্যতে টের পাবে। সেই মুহূর্তে বাতাস যেন এক ঝটকায় ভারী হয়ে উঠল। শ্মশানের শ্মশ্রুময় পরিবেশের মধ্যে কোথাও যেন একটা অদৃশ্য শক্তির স্পন্দন টের পেলাম আমি। বটগাছের ডালে বসে থাকা কয়েকটা পেঁচা একসঙ্গে ডেকে উঠল, যেন তারাও সতর্ক করে দিতে চাইছে কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। বাবা আর তান্ত্রিক মুখ চাওয়াচাওয়ি করলেন। বাবার চোখে তখন আতঙ্কের ছাপ, যেন তিনি বুঝতে পারছেন অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই সর্বনাশ ডেকে এনেছে। বাবা আমার হাত ধরে টেনে নিয়ে এলেন, কিন্তু সেই মুহূর্ত থেকে আমি অনুভব করলাম আমার ভিতর কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিছু একটা অদ্ভুত। ভূতনাথ বাবু চুপ করে গেলেন। হ্যারিকেনের টিমটিমে আলোয় ভূতনাথ বাবুর মুখটা আরো রহস্যময় লাগছে। তার চোখে এখনো সেই পুরনো ভয়মাখা স্মৃতি খেলা করছে। কেউ মুখ খুলছে না। সবাই যেন একটু আগে শোনা কথাগুলো গিলতে পারছে না, আবার উগড়েও দিতে পারছে না কেউ। মানুষকে লোভ কি করতে বাধ্য করে জানিস? আমার কাকা ছিলেন পারিবারিক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। বাবা নিজেও কাকার মতো অবস্থাপন্ন হতে চাইতেন, কিন্তু কাকার প্রতি আমার দাদুর স্নেহ ছিল বেশি। তাই তিনি বাবার নয়, কাকাকে সম্পত্তির বড় অংশ দিয়ে গিয়েছিলেন। আর সেই কারণে, সেই আক্ষেপে, সেই ক্রোশে আমার বাবা তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন। আরে তবে কি অন্যের ক্ষতি করতে গিয়েই তো আমার বাবারই সর্বনাশ হইল? এর মধ্যেই জগন্নাথবাবু হো হো করে হেসে উঠলেন। মুখের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বললেন, আরে ধুর মিয়া, এটা ভূতনাথ বাবুর গাল গল্প বানিয়ে বানিয়ে বলছে। আরে তোমরা আবার সব গিলে নিচ্ছ কেন? এখন যদি বলি আমিও কাল রাত্রিরে বট গাছের তলায় একটা কালো ছায়া দেখেছি, তোমরা তো সেটাও বিশ্বাস করে ফেলবে। ধীরেন্দ্র সরকার এবার একটু মুচকি হেসে বলল, তা বললে মন্দ হয় না। তা বলুন না জগন্নাথবাবু, কাল রাতে কি দেখলেন? দোকানের মধ্যে চাপা হাসির রোল উঠল। তাতে জগন্নাথবাবু আরো উৎসাহিত হয়ে গেলেন। কাল রাতে দেখলাম এক বিশাল ছায়া আমারে অনুসরণ করতেছে। আমি যত সামনে যাইতাছি সে তত পিছনে আইতাছে। আমি থামতাছি তো সেও থামতাছে। হঠাৎ মনে পড়লো, ওহো ওইটা তো আমার নিজেরই ছায়া। এই কথা শুনে দোকানের সবাই হেসে উঠল। খগেন মাঝি তো বাঁশের চেয়ারের ওপর বসে প্রায় গড়াগড়ি খেতে লাগলো। কিন্তু ভূতনাথ বাবুর মুখে কোনো হাসি নেই। তিনি এখনো স্থির দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে আছেন, যেন সেখানে সেই পুরনো স্মৃতি দেখতে পাচ্ছেন। হাসির রেশ কাটতেই খগেন মাঝি আবার বলল, তা যাই হোক ভূতনাথ দা, তুমি কিন্তু থেমে গেলে। তারপর কি হয়েছিল বলো? ভূতনাথ বাবু এবার ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখে তখনও সেই আতঙ্কের ছায়া। গলার স্বর খানিকটা নিচু করে বললেন, তারপর কি হয়েছিল সেটা জানলে তো তোমাদের হাসিটা চলে যাবে। দোকানের সবাই আবার মনোযোগ দিয়ে অপেক্ষা করতে লাগলো পরবর্তী কথাগুলো শোনার জন্য। ভূতনাথ বাবু আবার বলতে শুরু করলেন, গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার বাড়ির মাটির দেয়ালে একটা পুরনো প্রকাণ্ড আয়না টাঙানো আছে, বাবার আমলের। দিনের বেলা তেমন কিছু মনে হয় না, কিন্তু রাত নামলে মনে হয় কেউ যেন ওই আয়নার ভেতর থেকে আমায় দেখছে, নজর রাখছে আমার প্রতিটি নড়াচড়ার ওপর। প্রথম ব্যাপারটাকে স্বাভাবিক বলে উড়িয়ে দিয়েছিলাম। হয়তো রাতের অন্ধকারে ভুল দেখছি এমন মনে হচ্ছে, কিন্তু দিন যত গেছে ততই ভয়টা বাড়তে শুরু করেছে। রাতে যখন ঘুমোতে যাই তখন যেন হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা আমাকে গ্রাস করে ফেলে।
শরীরে যেন অজানা এক কাঁপুনি নেমে আসে। মনে হয় কেউ আমার খুব কাছে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি শপথ করে বলতে পারি আমি শুনতে পাই ফিস ফিস করার শব্দ। কেউ যেন আমার নাম ধরে ডাকছে, খুব আস্তে, কানের কাছে ফিস ফিস করে ডাকছে, ভূতনাথ, ভূতনাথ। দোকানের মধ্যে বসে থাকা মানুষগুলো একে অপরের দিকে তাকালো। জগন্নাথবাবুর মুখেও আর সেই চিরাচরিত হাসিটা নেই। পরানদা নিজের গরম চায়ের কাপটা 2 হাতে চেপে ধরলেন, যেন তাপটা একটু বেশি পাওয়া যায়। কিছুদিন পর থেকে মনে হতে লাগলো শুধু দেখছি না, সে আমার খুব কাছাকাছি চলে আসছে। ঘুমের মধ্যে অনুভব করি সে আয়নার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে, আমার বুকের ওপর চেপে বসছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে, আর একটা ভয়ঙ্কর গন্ধ, পচা গলা কিছু একটা, যেন দীর্ঘদিনের মৃতদেহের মাংস। আমি চেষ্টা করি নড়তে, কিন্তু পারি না। আমার হাত পা অবশ হয়ে আসে, আমার দম বন্ধ হয়ে আসে। তিনি থামলেন। দোকানে গুমোট পরিবেশ, সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানিস? যখন সে আমার মুখের ওপর মুখ এনে আমায় গভীরভাবে দেখতে থাকে, আমার নাকের সামনে তার পচা গন্ধ মিশে যায়। তখন আমার অনুভূতি বলে আমি এই চোখ আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় কেন মনে পড়ছে না আমার। একদিন ভীষণ ভয় পেয়ে ঘুম ভেঙে গেল। উঠে দেখি কিছু নেই, বুক ধরফর করছে, শরীর ঘামে ভিজে গেছে, হাতের তালুতে আমার নিজের নখের দাগ পড়ে আছে। ভাবলাম দুঃস্বপ্ন ছিল বোধহয়, কিন্তু হঠাৎ করে নজর গেল আয়নার দিকে। আয়নায় লেগে আছে শুকনো রক্তের দাগ। হ্যাঁ, একটু জল দাও, বললেন ভূতনাথ বাবু। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ঘটনার বিবরণ দিতে দিতে। দোকানের নীরবতা ভেঙে দিল খগেন মাঝির কণ্ঠস্বর। এ তো শুনে মনে হচ্ছে একটা স্বপ্ন নিয়ে এত ভয় পাওয়ার কি আছে ভূতনাথ বাবু? জগন্নাথবাবু মুখে বাঁকা হাসি ফুটিয়ে বললেন, ও বুঝেছি, স্বপ্নের মধ্যে নাপিতখানার আয়নায় নিজের বুড়ো চেহারা দেখে ভয় পেয়েছেন বুঝি? এ আর নতুন কি? আমার বউ সেদিন রাতে উঠে বলে, বাপরে আয়নায় দেখলুম সব চুল পাকা। আমি বললুম ওটা তো বাস্তব, স্বপ্ন নয়। দোকানে হালকা হাসির রোল উঠল আবার। তবে ভূতনাথ বাবুর মুখে কোনো পরিবর্তন নেই, তার চোখের গভীরে স্পষ্ট আতঙ্ক। ধীরেন্দ্র সরকার এবার একটু গম্ভীর হয়ে বললেন, তা স্বপ্নের ভয়ঙ্কর দিক কোনটা বলুন তো? মানে আপনি ঠিক কি ভেবে এত ভয় পাচ্ছেন? সেই রাতে আমি ঘুম থেকে উঠে বসি, আমার শরীর অবশ লাগছিল, কিন্তু কেমন যেন একটা আকর্ষণ টের পেলাম। আমাকে যেন কিছু একটা আয়নার দিকে টানছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাই আয়নার সামনে। রক্তের দাগটা ভালো করে দেখার জন্য হাত বাড়াতেই আমি যা দেখলাম তা দেখে আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। আয়নার মধ্যে আমি নিজেকে দেখলাম না, বরং দেখলাম একটা বিকৃত মাংসল লোমশ অবয়ব। আমার নিজের প্রতিচ্ছবিটাই বদলে গেছে।
আমার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে, দাঁতগুলো ঠোঁটের আড়াল থেকে বেরিয়ে এসেছে ধারালো কুকুরের দাঁতের মতো। হাত দুটো লম্বা হয়ে গেছে, নখ বড় বড় হয়ে নেকড়ের মতো ধারালো। আমার শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে গেছে, যেন যেন আর আমি মানুষ নই, এক ভয়ঙ্কর প্রাণী। আর তখনই আমার মধ্যে একটা অবর্ণনীয় খিদে জেগে উঠল, একটা তীব্র পিপাসা, যা তাজা রক্ত ছাড়া মিটবে না। প্রচণ্ডভাবে কাঁচা মাংসের গন্ধ আমাকে টানতে লাগলো। আমার শরীর জ্বলে যাচ্ছে, আমার মস্তিষ্কের ভেতর শুধু একটা চিন্তা, তাজা রক্ত চাই, তাজা রক্ত চাই। এরপর আর কিছু মনে নেই, কিছুই না। সকালে ঘুম ভাঙার পর দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার হাত পায়ে কাদা মাটি লেগে আছে, যেন আমি মাঝরাতে কোথাও গিয়েছিলাম। মাঝে মাঝে দেখি আমার ঠোঁটের কোণে লেগে থাকে কোনো পাখির পালক, কখনো বা পশুর গায়ের লোম। একটা বিচ্ছিরি পচা তীব্র দুর্গন্ধ বেরোয় আমার শরীর থেকে, যেন যেন আমার শরীরের ভেতরে কিছু একটা পড়ছে। এই কথা শুনে জগন্নাথবাবু তড়াক করে উঠে দাঁড়ালেন, মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ, বলেন কি? তবে তো আগামীকাল সকালে যদি দেখি যে আমাদের গ্রামের হাঁস মুরগি উদাও, তাহলে কিন্তু বুঝতে হবে আপনি কাঁচা খেয়ে নিয়েছেন। হ্যাঁ। সবাই চুপ করে রইল। এমন কথা শুনে সাধারণত হাসি পাওয়া উচিত, কিন্তু কেমন যেন কারো হাসতে ইচ্ছে করল না। জগন্নাথবাবু কাশি দিয়ে গলা পরিষ্কার করে আবার বললেন, আচ্ছা ভূতনাথ বাবু, আপনার কথাগুলো কি একটু বেশি সিনেমার মতো লাগছে না? একবার শুনি আয়নার ভেতর থেকে কেউ ডাকছে, আবার শুনি আপনি নেকড়ের মতো হয়ে গেছেন। এবার কি বলবেন, রাতের জঙ্গলে গিয়ে চাঁদের আলোয় রূপ বদলান নাকি? আপনি মশাই যেমন খুশি তেমন সাজতে নাম দিতে পারেন, দেখবেন প্রথম পুরস্কারটা আপনি পাবেন। দোকানের বাতাস এবার ঘন হয়ে উঠল। বাইরে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। দূরে আবার সেই বেওয়ারিস কুকুরটা করুণ স্বরে ডাকতে শুরু করল। ভূতনাথবাবু এবার চোখ তুলে তাকালেন। চোখের গভীরে যেন একটা অদ্ভুত ছায়া খেলা করছে। আমার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু এই অভিশাপ আমার শরীরকে গ্রাস করছে। আমি জানি না আমি আর কতদিন মানুষ থাকব। এই কথা বলেই তিনি চুপ করে গেলেন। দোকানে উপস্থিত সবাই চুপ। পরান্দা ধীরে ধীরে হ্যারিকেনের সলতেটা একটু বাড়িয়ে দিলেন। আলোটা একটু বেড়ে গেল, কিন্তু সেই আলোয় কারোর মুখের রেখা স্পষ্ট বোঝা গেল না। মনে হলো সকলেই এক অদৃশ্য আতঙ্কে জমে গেছে। তবে কি ভূতনাথ বাবুর কথাগুলো শুধু কালগল্প, নাকি সত্যি? অবশ্য এই ব্যাপারটাকে পরখ করার জন্য সাহস দেখিয়ে জগন্নাথবাবু বললেন, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, চলুন তাহলে আপনার সঙ্গে একটা রাত আমি কাটাবো। আমিও দেখবো আপনি আপনার কথায় কতটা জল মেশান আর কতটা দুধ। ভূতনাথবাবু নির্বিকার চোখে একবার তাকালেন জগন্নাথবাবুর দিকে। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন বহু বছর ধরে জমে থাকা গা ছমছমে কোনো রহস্যের ভার বইছেন তিনি। তারপর ধীরে সুস্থে মৃদুস্বরে বললেন, এত কৌতূহল ভালো নয় জগন্নাথবাবু। বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরখ করে দেখতে গিয়ে বিপদের মুখে পড়বেন, আমি বলে দিলাম। আরে মশাই, ভয় দেখানোর একটা সীমা আছে। আপনাদের এসব ভূত প্রেতের কেচ্ছা শুনে আমি মোটে ভয় পাই না, বরং আমি চাই ব্যাপারটা যাচাই করে দেখা হোক। ধীরেন্দ্র সরকার এবার মাথা নেড়ে বললেন, আপনি বলতে চাইছেন যে আয়নার মধ্যে সত্যি কিছু একটা আছে? যা আছে তা বলার নয়, দেখারও নয়, শুধু অনুভব করা যায়।
তাহলে তো ঠিকই আছে, আমি গিয়ে খোদ নিজের চোখে দেখে আসবো। এইসব গাল গল্প বলে ভয় দেখানোর চেষ্টা করবেন না, ভূত টুত বলে কিছু হয় না, বুঝলেন? ভূতনাথবাবু এবার সোজা হয়ে বসলেন। তার গলায় এক অদ্ভুত থমথমে সুর। আপনি কিসের দিকে নিজেকে ঢেলে দিচ্ছেন তা বুঝতে পারছেন না জগন্নাথবাবু? কিন্তু ততক্ষণে দোকানের পরিবেশ বদলে গেছে। খগেন মাঝি, ধীরেন্দ্র সরকার, পরান্দা সবাই ব্যাপারটা নিয়ে উৎসাহী হয়ে উঠেছে। এক একজন এক এক মত দিচ্ছে। কেউ বলছে ঘটনাটা বেশ জমে উঠেছে, কেউ বলছে তারা নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করবে না। একটা রাত থাকলেই তো বোঝা যাবে ব্যাপারটা আসলে কি। জগন্নাথবাবু সবার কথায় গা ভাসিয়ে দিলেন, হাত ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা খোলাসা হোক। আগামী অমাবস্যার রাতে আমি ভূতনাথবাবুর বাড়িতে থাকবো, আয়নার সামনে কাটাবো সারা রাত। যদি সত্যি কিছু থাকে তবে দেখা যাবে। ভূতনাথবাবু দীর্ঘ সময় নীরব থাকলেন। তারপর একটা নিঃশ্বাস ফেলে ধীর গলায় বললেন, আপনারা চাইলে থাকতে পারেন, তবে সাবধান করে দিলাম, এই খেলায় জয় পরাজয় বলে কিছু নেই। রাত তখন ৮টা। অমাবস্যার রাতের গা ছমছমে অন্ধকারে গ্রামটা নিস্তব্ধ হয়ে পড়েছে। বাতাসে এক ধরনের থমথমে ভাব। এই রাতেই বুক ফুলিয়ে ভূতনাথবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালেন জগন্নাথবাবু। গ্রামের কেউই সাহস করেনি তার সাথে আসতে, যদিও মুখে বড় বড় কথা বলেছিল সবাই। ভূতনাথবাবু বারান্দায় বসেছিলেন। সামনে একটি কেরোসিন ল্যাম্প টিমটিম করে জ্বলছে। জগন্নাথবাবুর উপস্থিতি দেখে মুচকি হাসলেন। আসুন জগন্নাথবাবু, আসুন। একা এলেন? বাকিরা তো বড়াই করেছিল, কোথায় গেল তারা? আরে ওসব ভীতু, ভূতের ভয় কাঁপে। আমি এসেছি, দেখবো আজ আপনি যা বলেন তা সত্যি কিনা। ভূতনাথবাবু নীরব থেকে শুধু হাসলেন। রাত গভীর হতে থাকল। দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো, কিন্তু জগন্নাথবাবু ব্যঙ্গ করতে ছাড়লেন না। হেসে বললেন, এ তো ভয় পাওয়ার লোকের ভাষা। আচ্ছা দেখি তো কোথায় সেই বিখ্যাত আয়নাটা। ভূতনাথবাবু কিছু না বলে হাত বাড়িয়ে আয়নার দিকে ইঙ্গিত করলেন। বিশাল পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো আয়নাটা ঠায় দাঁড়িয়ে আছে ঘরের এক কোণে। গাঢ় কালো কাঁচের মতো তার রং, যেন এর মধ্যে আলোর প্রবেশ নিষিদ্ধ। যাও, দাঁড়িয়ে দেখো নিজেকে। ভূতনাথবাবু মৃদু স্বরে বললেন। জগন্নাথবাবু হাসতে হাসতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আরে কি আর দেখবো, নিজের মুখটাই তো দেখবো, তাই না? কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চারপাশের পরিবেশ। আচমকা একটা পচা দুর্গন্ধের ঢেউ ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। বাতাস ভারী হয়ে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি ঘরটাকে ঘিরে ফেলেছে। জানালার বাইরে গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে দুলতে লাগলো, অথচ বাতাস নেই। জগন্নাথবাবু আচমকা থমকে গেলেন। তার চোখ এখন আয়নার দিকে স্থির হয়ে গেছে। ভূতনাথবাবুর প্রতিবিম্বে দেখা যাচ্ছে যে তার শরীরের ভেতর থেকে পশম বেরিয়ে আসছে। তার হাত পা লম্বা হয়ে বড়শির মতো বাঁকা নখ বেরিয়ে এসেছে। গালের চামড়া বসে গিয়ে বিভৎস চেহারা ধারণ করছে। চোখ দুটো ভয়ঙ্কর কালো গর্তের মতো, যার মাঝখানে লালচে এক জ্বলন্ত বিন্দু যেন দপদপ করছে। জগন্নাথবাবু কাঁপতে কাঁপতে সরে এলেন পিছনে। এটা কি ভূতনাথবাবু? আপনি কি? ভূতনাথবাবু কিছু বললেন না। তার শরীর ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছিল।
তার মুখ দিয়ে এক অদ্ভুত গোঙানির শব্দ বেরিয়ে আসছিল, যেন ক্ষুধার্ত কোনো জানোয়ারের খাদ্যের সন্ধানে রয়েছে। ঘরের বাতাস ভারী হতে থাকলো, যেন সমস্ত আলো শুষে নিচ্ছে আয়নাটা। জগন্নাথবাবু কিছু বলতে গিয়েও পারেননি, তার কণ্ঠ রোধ হয়ে গেছে ভয়ে। এরপরই শুরু হলো একটা নারকীয় ঘটনা, যা কেউ প্রত্যক্ষ করেনি। তখন ভূতনাথ বাবুর ঘরে একটি অদ্ভুত দৃশ্য। বিছানায় তিনি শুয়ে আছেন, কিন্তু তার শরীরের গঠন অস্বাভাবিক। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে, ঠিক যেমন কোনো অন্তঃসত্ত্বা নারীর হয়। শরীরের পশম এখনো ঘন হয়ে আছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ, যেন গত রাতে কিছুতে তিনি পরম তৃপ্তি পেয়েছেন। ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের বড় বড় হাড়গোড়, পায়ের নিচে গুঁড়ো হয়ে যাওয়া কিছু হাড়ের চূর্ণ। ভূতনাথবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। জানালার বাইরে তখনও ঘন অন্ধকার। সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত। তিনি একবার নিজের ভারী পেটের দিকে তাকালেন, তারপর নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। তার চলার পথ নদীর মাঝের চরের জঙ্গলের দিকে। সকাল হতে না হতেই গ্রামের মানুষরা ছুটে এলো ভূতনাথ বাবুর বাড়ির দিকে। খগেন মাঝি, ধীরেন্দ্র সরকার, পরান্দা, যারা গত রাতে দোকানে উপস্থিত ছিল, তারাই প্রথমে এলো। কিন্তু ভেতরে ঢুকে যা দেখল তা ভাষায় প্রকাশ করা যায় না। ভূতনাথ বাবুর ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের বড় বড় হাড়গোড়, কোনোটা কুনুইয়ের, কোনোটা হাঁটুর, আর কিছু খুলির টুকরো, যার কয়েকটিতে দাঁত এখনো অটুট। দেওয়ালে শুকনো রক্তের ছোপ স্পষ্ট। কিন্তু ভূতনাথ বাবু বা জগন্নাথ বাবুর কোনো চিহ্ন নেই। ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত আর হাড়গোড় দেখে সকলে আতঙ্কে হতভম্ব হয়ে যায়। কোথায় গেল ভূতনাথ বাবু? কোথায় গেলেন জগন্নাথ বাবু? গতকাল রাতে কি ঘটেছিল? এরপর থেকে আর ভূতনাথ বাবুকে দেখা যায়নি। কিন্তু ডুবপুকুর গ্রামে আতঙ্ক থেকে গেল। আজও রাতের বেলা মাঝে মাঝে দেখা যায় এক অদ্ভুত জন্তু, যে গরু, ছাগল, হাঁস, মুরগি তুলে নিয়ে যায়। কেউ বলে সেটি একটি বিকৃত মানুষ, কেউ বলে নরখাদক জন্তু। তার বাস নাকি নদীর মাঝের চরের এক জঙ্গলে। তাই দিনের বেলাতেও সে পথে কেউ যায় না। খগেন মাঝি, ধীরেন্দ্র সরকার, পরান্দা আজও মাঝে মধ্যেই বসে কথা বলেন, সেই রাতের কথা। গ্রামের ডাক্তার বীরেন ভট্টাচার্য একবার বলেছিলেন, ওয়্যারউলফ সিন্ড্রোম নামে একটা রোগ আছে, যাতে মানুষ হিংস্র পশুর মতো আচরণ করে। তবে কি ভূতনাথ বাবু সেই রোগে আক্রান্ত হয়েছিলেন, নাকি এর পেছনে আছে সেই 14-15 বছর বয়সে তার দেখা সেই কালো জাদুর অভিশাপ? কেউ উত্তর জানে না। কিন্তু প্রশ্নটা থেকে গেছে। আর এই প্রশ্নটাও থেকে গেছে যে জগন্নাথ বাবুর কি হলো। আর সঙ্গে থেকে গেছে ডুবপুকুর গ্রামের গভীর রাতের এক কালো আতঙ্ক। শুনলেন কালবৈশাখী রাতের চায়ের দোকান। আমাদের আজকের এই বিশেষ নিবেদনের গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম,
আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, সেই রাতে ভূতনাথ বাবুর ডেরায় সাহস করে কে গিয়েছিল? খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। হুগলি থেকে বিশ্বজিৎ, বেহালা চৌরাস্তা শিবরামপুর থেকে সোনালী মণ্ডল, চাকদহ থেকে সাথী, মুম্বাই থেকে আরমান সর্দার, নবদ্বীপ থেকে কুশ সরকার, দিল্লি থেকে পলাশ শেখ, হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে অমিত ভর, কোন্নগর হুগলি থেকে শুভঙ্কর ব্যানার্জি, পূর্ব মেদিনীপুর থেকে সুব্রত, বাউরিয়া কাজিরচড়া থেকে মিজানুর শেখ, কলকাতার নলফাগ্রাম থেকে জাহাঙ্গীর, পশ্চিম মেদিনীপুর নলবনা গ্রাম থেকে গৌতম আহির, দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে মাসুম রহমান, বর্ধমান থেকে প্রীতম, বালিগঞ্জ কসবা থেকে সুদীপ হালদার, গুজরাট থেকে সুজিত মাঝি, উলুবেড়িয়া থেকে সৌরভ রায়, শোভাবাজার থেকে গায়ত্রী, বনগাঁ থেকে স্বস্তিকা ভৌমিক, সুন্দরবন থেকে রনিত দাস, আসাম থেকে পার্থ দে, ফুলিয়া বেলগড়িয়া থেকে অজয় সরকার, পুনে মহারাষ্ট্র থেকে অমিত দাস, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে মৃণালিনী, কলকাতা থেকে ঐশানী চ্যাটার্জি, রাজস্থানের কোটা থেকে শেখ বাবু, কেরালা থেকে সুমন মণ্ডল, দত্তপুকুর থেকে বনশ্রী মুখার্জি, রাজস্থানেরই কোটা থেকে সলমান, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, চন্দনপুর হুগলি থেকে অঙ্কিত পালিত, হাওড়া থেকে মুন্না মল্লিক, পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে অগি এবং বাংলাদেশ চট্টগ্রাম থেকে কমেন্ট করেছেন রেশমি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পের মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে জানানোর জন্য। আপনারা যারা যারা ভূতের গল্প শুনতে খুবই ভালোবাসেন তাদের কাছে অনুরোধ, আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ আর রোমাঞ্চকর কাহিনীর সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।